আসসালামু আলাইকুম। ৫ তারিখ পরবর্তী সাধারণত অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী সাধারণত আমাদের দেশের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সেটা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকগতভাবে হোক অথবা সাধারণ জনগণ ভিত্তিক হোক। মোট কথায় বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর প্রত্যেকটি ভিতের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি। তবে সবথেকে বেশি যে পরিবর্তন লক্ষ্য করেছি সেটি আমরা সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটগুলিতেই দেখতে পেয়েছি। এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলিতে সাধারণত সময়, কাল এবং দিক বিবেচনা করে বিভিন্ন ধরনের রদবদল হয়েছে। এখানে যেমন ইসলামী আন্দোলনের যে দলগুলো রয়েছে তাদের ভূমিকা রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিকা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে এইসব প্রেক্ষাপট পরিবর্তনে তারা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসাবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে তারা। এবং তাদের এই ফলশ্রুতিতে বা তাদের এই প্রেক্ষাপট পরিবর্তনের দ্বারাই কিন্তু ৫ই আগস্ট দেশে একটি গণ অভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছরের তাদের যে শাসনামল ছিল, শাসনকাল ছিল, তার অবসান ঘটিয়ে অনেক নেতা বিদেশে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। অনেকে দেশের ভেতরে আত্মগোপন করে আছেন। আর যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন বা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, উনিও কিন্তু বাংলাদেশের বাইরে ভারতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। তবে এই প্রেক্ষাপটগুলো তখনই কিন্তু একটি ভিন্ন রূপ ধারণ করছে যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এই আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এর পিছনে আসলে কি কারণ রয়েছে বা এর পিছনে কি ধরনের গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে এই বিষয়ে কিন্তু বিশ্লেষকরা নানা ধরনের ভিডিও, অ্যাক্টিভিস্ট কার্যক্রম পরিচালনা করছেন। তবে আমি যেটি মনে করছি সেটি আমার ভিডিওগুলোতে আমি সাধারণত উল্লেখ করে থাকি এবং আজকেও আবার সংক্ষেপে বলে দিচ্ছি। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় দেশের জনসাধারণ শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের শাসন আমলে ভালো ছিল। বিধায় তারা তাদের জনমত যেটি রয়েছে সেই জনমত কিন্তু আওয়ামী লীগের পক্ষে আবার নিয়ে আসছে। এবং ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, আওয়ামী লীগ একাধারে গণহত্যাকারী ছিল, আওয়ামী লীগ ছাত্রদের উপর নির্যাতনকারী ছিল, আওয়ামী লীগ দুর্নীতিবাজ একটি রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ সবকিছুর সাথে জড়িত ছিল। তারপরও কেন জানি ৫ই আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাইছি যে এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি কেমন যেন সুফি দরবেশ হয়ে গেল। এবং এই সুফি দরবেশ কারা বানাচ্ছে? এই সুফি দরবেশ বানাচ্ছে কিন্তু আমাদের দেশের যারা আপামর জনসাধারণ রয়েছেন সেই আপামর জনসাধারণেরা। তবে এখানে যারা পথভ্রষ্ট আওয়ামী লীগের রাজনীতির নেতারা রয়েছেন, তাদের যে বিচারিক প্রক্রিয়া বা তাদের যে বিচার এবং তাদের যে লুটতরাজের কাহিনী রয়েছে, সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যকার যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত এবং যারা ভালো নেতাকর্মী তারাও কিন্তু এদের বিচার প্রক্রিয়ায় এদেরকে নিয়ে আসতে চান এবং এদের বিচার হোক এটি কিন্তু তারাও চান এবং স্বীকার করেন। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের দুর্নীতি, নাশকতা, নির্যাতন বা অপকর্মের বিচার কতদূর হবে বা কখন হবে, কি হবে এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। তবে বর্তমানে যেমনটি বলছিলাম যে সাধারণ জনগণ ৫ই আগস্টের পূর্বের তুলনায় বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা হুড়হুড় করে বাড়িয়ে তুলছে। এই হুড়হুড় করে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার প্রভাবে কিন্তু বিএনপি সাধারণত ৫ই আগস্টের পরে যেটি চিন্তা ভাবনা করেছিল যে সহসাই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই জাতীয় নির্বাচনে যেহেতু তাদের সাথে কম্পিটিশন করার মতো বা তাদের সাথে মাঠ পর্যায়ে ভোট ব্যাংকের খেলায় খেলার মতো সর্ববৃহৎ যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সেটি মাঠে নেই বা মাঠে অবস্থান করতে পারবে না। সেই হিসাবে বিএনপি ভেবেছিল যে অনায়াসে তারা এই নির্বাচনে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসীন হয়ে যাবে। কিন্তু এর ফলশ্রুতিতে তাদের কাঁটাস্বরূপ মাঝপথে ব্যারিকেড হিসেবে দাঁড়িয়ে গেল জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম বর্তমানে বাংলাদেশে অনেকাংশেই জনপ্রিয় একটি দল। তাদের কিছু ভুল ত্রুটি রয়েছে, তবে ইসলামের দিক থেকে
এবং বাংলাদেশের সমাজের প্রেক্ষিতে জামাতে ইসলাম কিন্তু অনেক বড় একটি জনপ্রিয়তার অংশ বা জনমতের অংশ ইতিমধ্যে তারা সংগ্রহ করে ফেলেছে, এবং এটি নিঃসন্দেহে। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু, বাংলাদেশের মানুষ মনে প্রাণে ধর্মকে বিশ্বাস করে, মনে প্রাণে ধর্মকে মানে, এবং তারা একটি শরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে সমর্থন করে। সুতরাং এখানে জামাতের একটি প্লাস পয়েন্ট রয়েছে, এবং জামাত সেই প্লাস পয়েন্ট কাজে লাগে তারা কিন্তু এককভাবে নির্বাচন করার একটি প্রক্রিয়ায় যাচ্ছে। তবে জামাত আদৌ ক্ষমতা যেতে পারবে কি পারবে না, বা তাদের ভোট ব্যাংক কতটুকু সক্রিয় হবে সেই বিষয়ে আমি একটু পরে বলছি। তার পূর্বে আমি বলে নিচ্ছি যে বিএনপি প্রকৃতপক্ষে কি পরিকল্পনা করছে। যখন বিএনপি দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার বদলে বরঞ্চ দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক তখনই তারা দেখলো যে তাদের ভোট ব্যাংক বাড়াতে হবে। এখন তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা কিন্তু সরাসরি আওয়ামী লীগের ভোটারদের গিয়ে বলতে পারবে না যে আপনারা আমাদের ভোট দিন, অথবা এমন কোনো প্রক্রিয়া নেই যে প্রক্রিয়ায় সাধারণত ভোট ব্যাংক বাড়ানো যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ বাংলাদেশে যে রাজনীতির মনোভাব মানুষের অন্তরে পোষণ করা হয়, সেই রাজনীতির বাইরে গিয়ে বা সেই দলের সমর্থকের বাইরে গিয়ে অন্য কোনো দলকে সাধারণত তারা ভোটাধিকার প্রয়োগ করে না। সেই হিসাবে বিএনপি এখন বাংলাদেশের সবথেকে বড় একটি প্ল্যাটফর্ম, যেটি সাধারণত ইসলামী আন্দোলনের দল, এবং এখানে কিন্তু বেশ কিছু দল মিলিয়ে একটি দল হিসাবে আমরা হিসাব করে থাকি। ছোটখাটো, মাঝারি, বড় অনেক ইসলামী আন্দোলন ভিত্তিক দল রয়েছে, যারা সাধারণত শরিয়া, ইসলাম এবং অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে আন্দোলন করে, এবং তাদের ভোট ব্যাংক কিন্তু একটি বিশাল অঙ্কের ভোট ব্যাংক। এবং এই ভোট ব্যাংক যারা কাজে লাগাতে পারবে, সেটি জামাতে ইসলাম বলুন অথবা বিএনপি বলুন, সেই রাজনৈতিক দল কিন্তু অনায়াসে জাতীয় নির্বাচনে এক ধাপ এগিয়ে যাবে। সুতরাং বিএনপি এখন যে বিষয়টি চিন্তা করেছে সেটি হচ্ছে এই ইসলামী আন্দোলনের দলগুলোকে তাদের সাথে যদি জোটবদ্ধ করা যায়, অথবা তাদের সাথে যদি একত্রীকরণ করা যায়, তাহলে এই ইসলামী আন্দোলনের যে দলগুলো রয়েছে তাদের ভোট ব্যাংক বিএনপির পক্ষে চলে আসবে। অথবা বিএনপির পক্ষে যদি নাও আসে, তাহলে তারা যদি জোটবদ্ধ হয়ে যায়, তাহলে বিএনপি এদের সাহায্যে ক্ষমতায় অনেকটাই আসীন হওয়ার পথ সুগম করে ফেলবে। এখন এই ইসলামী আন্দোলনের যে দল রয়েছে, সেই দলের সাথে কিন্তু আমরা দেখেছি বিএনপির যে মহাসচিব রয়েছেন, উনি কিন্তু বৈঠক করেছেন, বা এই আন্দোলনের যারা নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দলের কর্তাধর্তা, তাদের সাথে বৈঠক করেছেন, এবং বৈঠক শেষে তারা বার্তাও দিয়েছেন। এখান থেকে স্পষ্টত একটি ইশারা বা ইঙ্গিত পাওয়া যায় যে বিএনপি সাধারণত বর্তমান পরিস্থিতির আলোকে ইসলামী আন্দোলনের দলগুলোকে তাদের টার্গেট করছে, এবং জোটবদ্ধ হওয়ার একটি পরিকল্পনা করছে, যাতে তারা সহজেই ভোট ব্যাংক সংগ্রহ করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে একটি ভালো ফলাফল অর্জন করতে পারে। কারণ তারা ইতিমধ্যে জেনেছে যে আন্তর্জাতিক রাজনীতির যে চাপ রয়েছে বাংলাদেশের উপর, সেই রাজনীতির চাপের প্রভাবে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই হিসাবে তাদের জেতার জন্য প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলনের যে ভোট ব্যাংক রয়েছে বা তাদের সাথে জোটবদ্ধ হওয়া, এখানে বিএনপির একটি মহা পরিকল্পনা হিসাবে বিশ্লেষকরা মনে করছেন, এবং আমি নিজেও এই বিষয়টি নিয়ে অনেক ভেবেছি, যার ফলশ্রুতিতে আমি এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা উপস্থাপন করছি। এখন আমি মাঝখানে বলেছিলাম যে হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়লেও বা জামাত যেভাবে কাজ করছে তাতে তাদের জনপ্রিয়তা বাড়ছে, ভোট ব্যাংক বাড়ছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ বাংলাদেশে মানুষ যেভাবে বসবাস করে বা বাংলাদেশের মানুষের লাইফস্টাইল যেরকম, সেই লাইফস্টাইলে মানুষ চিন্তা করতে পারে না যে কোনো শরিয়া ভিত্তিক আইন এসে তাদেরকে হুট করে দমিয়ে দিক। বিশেষ করে নারী স্বাধীনতা, এবং এই নারী স্বাধীনতা, পর্দা সহ ইসলামী আইনের বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো সাধারণত মানুষকে চিন্তায় ফেলে দেয়, এবং তারা ভাবে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা এগুলো তাদের উপর চাপিয়ে দিবে। এই ভয়ভীতিগুলো থেকে, অর্থাৎ নারীদের স্বাধীনতা হরণ করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে, আমি সবকিছু খোলামেলা করে বলতে চাচ্ছি না।
বলার প্রয়োজন বোধ করছি না। তবে এই ভয়টি কিন্তু সাধারণত সাধারণ জনগণ যারা রয়েছেন তারা অনেক বেশি পেয়ে থাকেন এবং এই ভয়ের কারণেই কিন্তু জামাতের জনসমর্থন বাড়লেও বা মুখে জামাতকে তারা পছন্দ করেন বললেও প্রকৃতপক্ষে তারা কিন্তু ভোট কাস্টিং এর সময় জামাত ইসলামকে ভোট প্রদান করবেন না। আমি কেন ভোট প্রদান করবেন না এটি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি। সুতরাং জামাতে ইসলামের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটি স্বপ্ন অবস্থায় থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, অথবা যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে জামাত ইসলাম এখানে বিরোধী দলের রাজনীতি করার সুযোগ পেয়ে যাবে। সেই পরিমাণ জনসমর্থন কিন্তু তারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। আর বিএনপির যে পরিকল্পনার কথা আমি বললাম সেই পরিকল্পনা যদি তারা সফল করতে সক্ষম হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে তাদের কপাল অনেকটাই খুলে যাবে বলে আমি মনে করছি। তবে আওয়ামী লীগ এত সহজে কিন্তু ছেড়ে দেবে না। আওয়ামী লীগ নির্বাচনে আসবে, সেটা যেভাবেই হোক আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফিরবে এবং এমনও হতে পারে তাদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, তাদের যে জনপ্রিয়তা বাড়ার যে একটি দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, এটির কারণে হয়তোবা আগামীতে এই জামাতে ইসলাম, বিএনপি এবং ইসলামী আন্দোলনের দলগুলোকে ছাড়িয়ে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।